আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার এই চ্যানেলে আমি এই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পরে একটা ভিডিও বানিয়েছিলাম অনেকদিন পরে। আর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছেন। অনেক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো চিন্তা করলাম আরেকটা ভিডিও বানাই ক্রিকেট নিয়ে। এই এশিয়া কাপে যখনই সময় পাবো ইনশাআল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের যেহেতু ভালো লাগছে। আম আজকের ভিডিওটা মেইনলি বানাচ্ছি হচ্ছে গিয়ে এশিয়া কাপের আমাদের সামনে কি আছে ওইটা নিয়ে। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ আছে। আজকে আবার পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ আছে। এটা নিয়ে এবং গত ভিডিও বানানোর পরে কয়েকটা কমেন্ট মোটামুটি আমার চোখে পড়েছিল। ওই চিন্তা করলাম যে ওই কমেন্টের উত্তরটা ভিডিওতে দিই। কারণ এই লিখে লিখে রেসপন্ড করতে অনেক সময় লেগে যাবে। আবার মাঝে মাঝে ওভাবে বোঝানোও সম্ভব হয় না লেখায়। তো ফার্স্টলি আজকে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ ওটা নিয়ে জাস্ট হালকা করে বলি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকের ম্যাচে হয়তো আমরা যদি আমাদের দলের কথা চিন্তা করি কোনো এক দিক দিয়ে, তাহলে হয়তো অনেকেই চাবে যে আজকে হয়তো শ্রীলঙ্কা ম্যাচটা জিতুক। শ্রীলঙ্কা যদি আজকে ম্যাচটা জিতে যেটা হবে, এটা একটা থিওরি। হ্যাঁ, এই থিওরি কাজে নাও লাগতে পারে। মানে এটা হচ্ছে একটা সেফটি ব্ল্যাঙ্কেট যে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালো, তারপরে আম, ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারালো। হ্যাঁ, আর আল্লাহ না করুক পাকিস্তানের কাছে আমরা হেরে গেলাম, ইন্ডিয়ার কাছেও আমরা হেরে গেলাম। এরকম একটা সিচুয়েশন যদি হয়, তাহলে ইন্ডিয়া 3টা ম্যাচে 3টা জিতেই ওদের হলো 6 পয়েন্ট। আর বাকি 3টা ম্যাচে 3টা ম্যাচ খেলে সবার পয়েন্ট 2 পয়েন্ট করে। তো ওই 2 পয়েন্ট করে যদি সবার হয়, তাহলে আমাদের শেষ ম্যাচ পর্যন্ত একটা সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। তো এটা একটা ডিফেন্সিভ চিন্তা ভাবনা অবভিয়াসলি। হ্যাঁ, এটা আমাদের মানে মেইন উদ্দেশ্য তো আমাদের হওয়া উচিত প্রত্যেকটা ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার। আমার মোটামুটি মনে হয় আমরা যদি পাকিস্তানের সাথে আমাদের মানে লাস্ট ম্যাচটা জিতি, তাহলে ইনশাল্লাহ ফাইনালে পৌঁছে যাওয়া সম্ভব হবে। আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাবে অবশ্যই ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া কোনো সন্দেহ ছাড়াই টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দল। তো দেখা যাক কি হয়। আজকের ম্যাচে মোটামুটি শ্রীলঙ্কা জিতলে খারাপ লাগবে না আমার। আর যদি পাকিস্তান জিতে যায়, তাহলে তো আমাদের পাকিস্তানের সাথে ম্যাচটা এটা মাস্ট উইন ম্যাচ হয়ে যাচ্ছে, এটা জিততেই হবে। তো যাক গিয়ে ওটা হচ্ছে গিয়ে এটা নিয়ে কথা। আর আম, এক কাজ কাজ করি, আমি ওই গত ভিডিওর কমেন্টগুলিতে আমি চলে যাই। আমি কয়েকটা কমেন্ট এখানে কয়েকটা কমেন্টের উত্তর দিতে চাই। ফার্স্ট কমেন্টটা হচ্ছে গিয়ে MK স্পোর্টস টিভি থেকে। এখানে লেখা মিরাজের অটোগ্রাফ দেয়া ক্যাপ পরেছেন। হ্যাঁ ভাইয়া, এটা মিরাজ ভাইয়ের অটোগ্রাফ দেয় ক্যাপ, উনি নিজেই দিয়েছেন আমাদেরকে। হয় তার মানে হয়তো আপনি ভিডিওটা দেখেছেন। আপনারা ভিডিওটা না দেখে থাকলে আপনারা দেখতে পারেন। বাংলাদেশ দল আয়ারল্যান্ড সফরে এসেছিল এবং ম্যাচটা হয়েছিল লন্ডনে। এটা মনে হয় সেকেন্ড ওয়ান ডে না থার্ড ওয়ান ডে ছিল সিরিজের। এবং ম্যাচ শেষে মানে আমরা দারুণ মজা করেছি। ওই ব্লগটা না দেখে থাকলে আমি ইউটিউবে এখানে উপরে দিয়ে দিব, আপনার ব্লগটা দেখেন। দারুণ মজা করেছিলাম আমরা। এবং ম্যাচ শেষে যখন সেলিব্রেট করছি, তখন মিরাজ ভাই এসে আমাকে আমার একে ক্যাপটা দিয়ে উনি দিলেন, আবার বললেন যে আমাদের ভিডিও উনি উনি দেখেন, খুব ভালো লেগেছিল। আম, আচ্ছা, পরে আরেকটা কমেন্ট আদনান সাদি ভাই, বাংলাদেশের ম্যাচ যেহেতু দেখা হয়, যদি লাইভে করতে পারতেন তাহলে ভালো হতো। খেলা দেখার সাথে সাথে অনেকে বিভিন্ন লাইভ দেখে। হ্যাঁ ভাইয়া, লাইভে আমি কখনো করি নাই আসলে। আর টু বি অনেস্ট, বাংলাদেশের ম্যাচ দেখার সময় আমি মানে খুব টেন্স থাকি। হ্যাঁ, তো আমি জানি না ওখানে মানে আমার মনে হয় ফুল কনসেন্ট্রেট করতে হবে বাংলাদেশ ম্যাচ দেখার সময়। তো ওই সময় কারোর সাথে গল্প টল্প করা জানি না সম্ভব হবে কিনা। হ্যাঁ, মানে খুব টেন্স থাকি আমি। আবার মাঝে মাঝে করি কি, মানে টিভি চলতে থাকে, আমি পায়চারি করতে থাকি। হ্যাঁ, মানে আমার বাংলাদেশের ম্যাচের দিন অন্য অন্য দিন আমি তেমন হাঁটা হয় না। হ্যাঁ, বাসা থেকে কাজ করি তো আমি, মেইনলি অফিসের কাজ। কিন্তু বাংলাদেশের ম্যাচের দিন আমার মনে হয় যে আমি মানে 15-16 হাজার কদম হেঁটে ফেলছি। হ্যাঁ, তো জানি না ভাইয়া, অবভিয়াসলি যদি কখনো সুযোগ পাই এরকম লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিব, ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আর এখানে একটা কমেন্ট আছে, O2CRN, in every match Taskin and Fizz find fielders miss their catches multiple times. I think it's normal for them now. এখানে উনি বলছেন যে প্রতি ম্যাচেই তাসকিন আর ফেজ দেখছেন যে ফিল্ডাররা মাল্টিপল ক্যাচ মিস করছে প্রতি ম্যাচেই। হ্যাঁ, আমার মনে হয় একটু আনফেয়ার অ্যাসেসমেন্ট আমার মনে হয়। এই এশিয়া কাপে আমাদের ফিল্ডিংটা, হ্যাঁ, হয়তো কয়েকটা ক্যাচ ড্রপ হয়েছে, ফেয়ার। কিন্তু ইন জেনারেল আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড কিন্তু ভালো, আমি বলবো। হ্যাঁ, আমাদের ফিল্ডিং কিন্তু খারাপ না, আমাদের ফিল্ডিং যথেষ্ট ভালো।
হ্যাঁ, কয়েকটা ক্যাচ ড্রপ হয়েছে লাস্ট দুইটা ম্যাচে। হয়তো ওই আফগানিস্তানের সাথে ম্যাচে হয়তো একটা ক্যাচ ড্রপ হয়েছিল, যে রিশাদ ড্রপ করছিল মনে হয় ইসের বলে, শরীফুলের বলে। আর শ্রীলঙ্কার সাথে ম্যাচে একটা ক্রুশাল ক্যাচ ড্রপ হয়েছে, হ্যাঁ, মাহাদি যেটা মিস করেছিল, যদিও এটা একটা খুব একটা ইজি ক্যাচ ছিল না, বাট হ্যাঁ, ওটা ধরা উচিত ছিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। বাট আমি বলবো আমাদের আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড কিন্তু খারাপ না। আমাদের ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি যদি দেখেন, আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, এই এশিয়া কাপে কিছু ক্যাচ ড্রপ হচ্ছে, কিন্তু এই এশিয়া কাপে কিন্তু কোন টিম ক্যাচ ড্রপ করে নাই আপনি বলেন? আপনি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা দেখেন, ইন্ডিয়া যেসব ক্যাচগুলি ড্রপ করলো, ওই সব ক্যাচ কি ওরা কোনোদিন ড্রপ করে? তো জানি না এটা ওই ফ্লাড লাইটসের এফেক্ট নাকি আল্লাহ খোদাই জানে, বাট ক্যাচ ড্রপ হচ্ছে এই এশিয়া কাপে বেশ। আম, এটা হচ্ছে গিয়ে নেক্সট কমেন্ট, খান খান রাইন, good analysis shower bhai. Saif has temperament for long innings, play orthodox shots unlike other players of Bangladesh, which is really good. হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, তারপর মাহাদির কথা বলতে, মাহাদি is a very good bowler but very nervous at batting. And you're right, Litton plays too much unorthodox shots. আচ্ছা, তো এখানে এই ভাইয়া বলেছেন যে, আমি ওই বলেছিলাম যে সাইফের কথা বলছিলাম, যে সাইফ কিন্তু অসাধারণ খেলেছিল গত ম্যাচে, অর্থোডক্স শট খেলছিল। আপনারা জানেন যে টি-20 ক্রিকেটে অনেকেই মানে ইনোভেশনের একটা যুগ না, উল্টা পাল্টা শট খেলবে, এরকম হয়ে স্কুপ করবে, এই করবে, এই করবে। সাইফ কিন্তু ওগুলো কিছুই করে নাই, একদম প্রপার শট যেগুলো ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়, অর্থোডক্স শট, হ্যাঁ, প্লেইং ইন দ্য ভি, হ্যাঁ, কভার ড্রাইভ, ওভার দ্য কভার, ফ্লেক, এই মানে সব ট্রেডিশনাল শট খেলি অসাধারণ রান করেছে। তো আমি বলছিলাম যে এই টি-20 ক্রিকেট খেলে উল্টাপাল্টা শট খেলতে হবে তেমন না, উল্টাপাল্টা মানে ওই জাতীয় শট খেলতে কোনো আপত্তি নাই। শামীমের খেলা আমার খুবই ভালো লাগে। শামীম তো দেখেনি কি জাতীয় শট খেলে, হ্যাঁ, একটু একটু এবি ডিভিলিয়ার্সকে ফলো করার চেষ্টা করে মনে হয় শামীম অসাধারণ। বাট সাইফের খেলা আমার ভালো লেগেছে, অর্থোডক্স শট খেলেই রান করা যায় টি-20-তে। আর মাহাদির কথা এই ভাইয়া বলছেন যে মাহাদি ভালো বোলার কিন্তু ব্যাটিংয়ে খুব নার্ভাস। হ্যাঁ, আমার মাহাদির ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে আমি এখনো একটু সন্দিহান। হ্যাঁ, হঠাৎ হঠাৎ মাঝে মাঝে এক দুবার রান করছে মাহাদি, হ্যাঁ, শেখ মাহাদি, কিন্তু মানে আমি কখনো কনফিডেন্স পাই না যে মাহাদি এসে দলের একটা ক্রুশাল স্টেজে রান করবে। হ্যাঁ, আমি ভুল প্রমাণিত হতে চাই, আমাদের দলের ছেলে, আমি চাই যে সে আমাকে ভুল প্রমাণ করুক। কিন্তু হ্যাঁ, মাহাদির ব্যাটিং হচ্ছে কি যদি লাগা যায় টাইপ আমার কাছে লাগে, যে আচ্ছা রান হইলে হইলো, না হইলে নাই। হ্যাঁ, এরকম কনফিডেন্স তো তেমন একটা পাই না, বাট ইউটিলিটি ক্রিকেটার, খুবই ভালো বোলার, এবং ব্যাটে মাঝে মাঝে রান করে। আর হ্যাঁ, লিটনের কথা, লিটন হচ্ছে কি আমাদের অবভিয়াসলি আমাদের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। বহু বছর থেকে আমি একটা বলে আসছি, সেই অনেক আগে থেকে, যখন লিটনকে মানুষ মানে তেমন একটা রেট করতো না, তখন থেকে আমি বলতেছি যে একটা সিরিয়াস ট্যালেন্ট। এবং এখনো আমার মনে হয় যে লিটনের যে ট্যালেন্ট, ওইটা পুরোপুরি আমরা ওই মানে ইউটিলাইজেশন, ওই রেজাল্টটা কিন্তু আমরা এখনো পাই নাই। লিটন হচ্ছে গিয়ে মানে ওর সব জায়গায় ও সব সময় রান করা উচিত, ও যে ক্যাটাগরির প্লেয়ার। তো হ্যাঁ, ওইটা নিয়েই বলছিলাম যে মাঝে মাঝে ওই যে বিশেষ করে যে সুইপ করতে গিয়ে আউট হয়েছে, রিভার্স সুইপ, এই জাতীয় শট খেলে আউট হয়েছে গত কয়েকটা ম্যাচে। ও জাস্ট নর্মাল ক্রিকেটিং শট খেললেই ও রান আসবে, ও ক্রিজে থাকলেই রান আসবে, মানে এরকম একটা কোয়ালিটি প্লেয়ার। এই আচ্ছা, তারপরে রায়হান ভাই লিখেছেন, আমাদের তানজিম সাকিবকে দরকার ইন্ডিয়ার এগেনস্টে শরীফুলের পরিবর্তে। হ্যাঁ, ইন্ডিয়ার এগেনস্টে তানজিম সাকিবকে ডেফিনেটলি খেলানো উচিত, কারণ তানজিম সাকিব, আমি অবভিয়াসলি তানজিম সাকিব এমনিতেই ভালো বোলার, সে কিন্তু মানে বল আবার দুই দিকে সুইং করে যেতে পারে, খুবই মানে অ্যাগ্রেসিভ ক্রিকেটার। হ্যাঁ, তার অ্যাটিটিউড আমার খুব ভালো লাগে। আর আরেকটা, সে ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় ভালো খেলে। আমার মানে মেমোরিতে যতবার আমার মনে আছে সে ইন্ডিয়ার এগেনস্টে খেলেছে, মানে হি গিভস সামথিং এক্সট্রা। হ্যাঁ, তো তার ওই ম্যাচ আপের কথা অনেকে বলে না, আজকালকার ক্রিকেটে তো সবসময় ম্যাচ আপের কথা বলে, এই এর এগেনস্টে একে খেলাও, এর এগেনস্টে একে খেলাও। তানজিম সাকিবকে আমি ডেফিনেটলি খেলাবো। মানে ইনফ্যাক্ট গত এশিয়া কাপেও আপনাদের হয়তো মনে থাকবে, যেটা ওডিআই ফরম্যাটে হলো, আমরা লাস্ট ম্যাচটায় ইন্ডিয়াকে হারালাম, ইন্ডিয়া তো ইভেন্চুয়ালি চ্যাম্পিয়ন হলো। ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন দলকে কিন্তু আমরাই হারিয়েছিলাম লাস্ট ম্যাচে 6 রানে না 7 রানে মনে হয়। তানজিম সাকিব একটা বড় পার্ট প্লে করেছিল ওই ম্যাচটায়। তো হ্যাঁ, তানজিম সাকিব, আই এগ্রি উইথ ইউ ভাইয়া, তানজিম সাকিবকে খেলানো উচিত ডেফিনেটলি। আচ্ছা, লেডি গ্লোরিয়া আন্ডারস্কোর সিসি, বালি ট্রিপ শেষ? হ্যাঁ আপু, বালি ট্রিপ শেষ। সরি, এটা ক্রিকেট থেকে একটু অন্যদিকে হয়ে গেল। আমরা ওই যে ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসছি বালিতে, অসাধারণ প্রায় 11 দিন কাটালাম আমরা। তো এই বালি ব্লগগুলি মনে হয় আমাদের মেইন চ্যানেলে যাচ্ছে।
বালির লাস্ট ব্লগটা আপু আজকে গিয়েছে, বালি ট্রিপ শেষ, আজকে লাস্ট ব্লগটা গিয়েছে। আর আপনাদের যদি ট্রাভেল ব্লগ ভালো লাগে, আমাদের মানে আমার মেইন প্যাশন হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করা, ট্রাভেল আর ক্রিকেট দুইটাই। তো আপনারা যদি ট্রাভেল ভিডিও দেখতে চান আমাদের মেইন চ্যানেলে গিয়ে বালির সিরিজটা দেখতে পারেন, বা যে কোনো ট্রাভেল, আমাদের প্রচুর ট্রাভেল ব্লগ ওখানে আছে। তো হ্যাঁ আপু, বালি ট্রিপ শেষ, সামনে নতুন ট্রিপ ইনশাল্লাহ আসবে, নতুন অন্য কোনো দেশে ঘুরতে যাবো, ট্রাভেল ব্লগ আরও আসবে। বাট আজকে বালির লাস্ট ভিডিওটা গিয়েছে আমাদের মেইন চ্যানেলে, শেহওয়ার এন্ড মারিয়া। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, ক্রিকইনফো বাংলাদেশ বিদেশ কথাটা অনুচিত। একটা গণমাধ্যম দেখান যারা বাংলাদেশ টিম নিয়ে কোনো সমালোচনা করে। ক্রিকইনফোর চোখে বা খারাপ লেগেছে, ক্রিকইনফোর চোখে যা খারাপ লেগেছে তারা তাই বলেছে। আমি নিজেও 21 বছর ধরে সাংবাদিকতা করেছি, এখানে কোনো কনস্পিরেসির আলামত আমি পাচ্ছি না। জান্নাতুল ফেরদৌস আপু, আমি কোনো কনস্পিরেসির কথা আমি বলি নাই। আমি খুব সিম্পল একটা কথা বলেছি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে গিয়ে আমি খুব ক্লিয়ারলি বলেছি যে, কারণ এখানে আরো বিভিন্ন রকম কমেন্ট আমি দেখলাম, ভারতীয়দের বিরুদ্ধে আমার কোনো বিদেশ নাই, কিন্তু আমার কারো বিরুদ্ধেই বিদেশ নেই। আমি হচ্ছে গিয়ে সিম্পল মানুষ, এবং আমি সবার মধ্যে আমি ভালো খোঁজার চেষ্টা করি। আমি ওই ভিডিওতে, গত ভিডিওর কথা আপনারা হয়তো আপনি বলছেন, এবং বাই দ্য ওয়ে এগুলো সব গত ভিডিওর কমেন্ট, আপনারা না দেখে থাকলে কনটেক্সট বুঝতে পারবেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ক্রিকইনফোর কিছু কিছু মানে এই প্রেজেন্টার তাদের বাংলাদেশ বিদ্বেষ কেন এত, আমি এটা বুঝি না। বাংলাদেশকে সবসময় তারা মানে মাঝে মাঝে একটু একটু টিটকারি দিয়ে কথা বলে, যে জিনিসটা আমার খারাপ লাগে। তার মানে এই না যে সব ভারতীয়রা আমাদের অপছন্দ করে বা সব ভারতীয়রা খারাপ, মোটেই না। এবং আমি এই ভিডিওতে এটাও বলেছিলাম যে আমার অনেক, এখানে আমি ইউকেতে থাকি, আমার প্রচুর ভারতীয় বন্ধু বান্ধব আছে। আমি জেনারেলাইজ করি নাই, আমি জাস্ট বলছিলাম যে ক্রিকইনফোর কিছু প্রেজেন্টার। এবং আমি জানি না আপু আপনি কতটা ফলো করেন, আপনি 21 বছর ধরে সাংবাদিকতা করছেন, কিন্তু আপনি ক্রিকইনফো যদি আপনি ফলো করেন, এবং আপনি ক্রিকইনফোর পোস্ট প্রেজেন্টেশন, প্রি প্রেজেন্টেশন শোগুলি যদি আপনি দেখেন, এটা শুধু এই এশিয়া কাপে না, তারা প্রচুর, এটা ইটস আ প্যাটার্ন, ইটস এ আমি হঠাৎ করে একজন একটা কথা বললো ওইটা নিয়ে, তো আমি তো একটা নর্মাল মস্তিষ্কের নর্মাল একজন মানুষ, হ্যাঁ, আমি তো ওইটা নিয়ে ভিডিও বানাবো না। এটা ওভার আ পিরিয়ড অফ টাইম, বছরের পর বছর একের পর এক সিরিজে মানে ছোট ছোট ব্যাপার নিয়ে ছোট ছোট খোঁচা দেয়া হয় বাংলাদেশ দলকে, ছোট ছোট খোঁচা দেয়া হয়, এবং এটা সূক্ষ্ম খোঁচা। এটা আপনি মানে আপনি যদি অবজার্ভ করে না থাকেন তাহলে তো এখানে আপনি হয়তো অবজার্ভ করেন নাই, আমি এটা অবজার্ভ করেছি এবং খুব ক্লিয়ারলি অবজার্ভ করেছি। এবং ছোট ছোট ব্যাপার, গত ভিডিওতে আমি যেটা বললাম, যেটা খুবই মানে হাস্যকর একটা ব্যাপার, তারা পোস্ট প্রেজেন্টেশন শো করছে, ওখানে কিছু মানুষ কমেন্ট করছে। আপনারা জানেন পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে, ওখানে হয়তো কিছু মানুষ উদ্ভট কমেন্ট করেছে বাংলাদেশি, তার মধ্যে একটা কমেন্ট সে হাইলাইট করে দিল, এই দেখো, এবং এমন ভাবে কোচে দিয়ে, এই দেখো একটা ম্যাচ জিতছে, একটা ম্যাচ জিতেই তারা বলা শুরু করছে যে তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল। এবং আরেকজনের দিকে তাকায় বললো, আকাশ চোপড়ার দিকে তাকায় বললো, এই দেখো, দেখছো এক ম্যাচ জিতছে না, হ্যাঁ, এখন তারা মনে করে তারা এসে। আরে ওই যে একজন লিখলো যে আমরা এসে, এই যে আমি বুঝাই দিলাম তাদেরকে আমরা এখন এশিয়ার দ্বিতীয় সেরা, আমার কথা হচ্ছে গিয়ে উনি ওই কমেন্টটা কেন হাইলাইট করলো, কি কারণে? এরকম কমেন্ট কি কোনো ভারতীয় কখনো করে না? এরকম কমেন্ট কি কখনো শ্রীলঙ্কান কখনো করে না? এরকম কমেন্ট কি পাকিস্তানি কেউ কখনো করে না? হাজার 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 ফালতু কমেন্ট মানুষ করে, তারা তো ওগুলা কখনো হাইলাইট করে না। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে আমার কথা, যে কেন মানে একটু ছোট ছোট করা হলো। কারণ আপনি যখন ওখানে, যখন সারা পৃথিবীর মানুষ যখন এই শোটা দেখছে, তখন তাদের কাছে একটা এই ইমপ্রেশন ক্রিয়েট করে, দেখো বাংলাদেশিরা তো এরকমই। হ্যাঁ, সে এভাবে বলছে ইংলিশে, ও ইট টেক্স ওয়ান উইন, মানে হে করা, যে এই বাংলাদেশিদের কাছে ব্যাপারটা হইতেছে গিয়া, তারা একটা ম্যাচ জিতছে, তারা মনে করছে তারা কি নাকি। এইটা তো সব বাংলাদেশিদের মনোভাব না। তো তুমি ওখানে, বা তুই ওইখানে সব বাংলাদেশিদের ছোট করতে গেলি কেন? হ্যাঁ, দ্যাটস মাই প্রবলেম। এবং এটা একটা এক্সাম্পল আমি দিলাম, এটা বহু রকম এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল আমি যদি বলতে যাই, মানে এটা শেষ করা যাবে না। হ্যাঁ, এবং ইন দ্য মোমেন্ট আমি তো আর ওই বসে বসে ইয়ে করি না যে কখন কে খারাপ কি বাংলাদেশের ব্যাপারে বললো, ভিডিও দেখতে থাকি, খারাপ লাগে নিজের কাছে, আচ্ছা এরকম করে কেন বললো, অন্য দলের ব্যাপারে তো এরকম করে বলে না। এমনকি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে আপনারা যদি দেখেন, ইন্ডিয়া হচ্ছে গিয়ে খুব ইজিলি চেস করছে পাকিস্তানের এগেনস্টে, ওখানেও একটা কমেন্ট ওখানে চলে আসছে কমেন্ট্রিতে, যে হ্যাঁ মানে ইররেলেভেন্ট কমেন্ট, এই কমেন্ট এখানে করার কোনো দরকারই নাই।
হ্যাঁ, তো এই ম্যাচে কিন্তু যেমন বাংলাদেশ বাই দ্য ওয়ে শ্রীলঙ্কার সাথে যখন ম্যাচটা দিচ্ছে, বাংলাদেশের সেকেন্ড হাফে বাংলাদেশের ব্যাটিং করার সময় পিচ অনেক বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ যখন চেস করতেছিল অনেক বেশি ইজি হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া যখন চেস করতেছিল পিচটা অতটা ইজি হয়নি। হ্যাঁ, খুবই মানে তার একটা কন্ট্রাস্ট দেখালো যে হ্যাঁ বাংলাদেশের ম্যাচে কিন্তু ব্যাটিং এত সহজ হয়ে গেছিল, ইন্ডিয়া যখন চেস করতেছে ব্যাটিংটা কিন্তু অতটা সহজ হয়নি। এই জাতীয় হ্যাঁ সূক্ষ্ম 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 খোঁচা। এখন আমার মানে আপনারা যদি চান আমি ওই একটা কম্পাইল করতে পারি লিস্ট অফ থিংস যেটা হচ্ছে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম খোঁচা, অথবা যেমন ধরেন এই যে শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচের আগে প্রি প্রেজেন্টেশনেও ওই ভদ্রলোক কি বললো, মানে অ্যাগেন ছোট্ট একটা টিটকারি, গত ম্যাচে তো শ্রীলঙ্কা যেইভাবে বাংলাদেশকে হারাইলো, শিওরলি এইরকম এক পক্ষ মানে একরোখা ম্যাচ তো আর হইতে পারে না, আর এইবারও কি এরকম একরোখা একটা ম্যাচ হবে? হ্যাঁ, এরকম করে তার প্রেজেন্টেশনটা শুরু করছে যে না এরকম যে এইভাবে খারাপ ভাবে হারাইলো, এইবারও কি এতটা খারাপ ভাবে বাংলাদেশকে হারাবে তারা? কি মনে হয় আপনাদের? মানে একটা নেগেটিভ একটা টোন দিয়ে শুরু করা বাংলাদেশের বিরুদ্ধে, এটা মানে কি সমস্যা তাদের এটা আমি জানি না। এবং এগেন আপনারা যারা এটা দেখছেন আপনারা এই আমার এই কথা নিয়ে এমন ভাবে থিওরি বানায় ফেলায়েন না যে ও ভারত বিদ্বেষ বা ভারতীয়, নান অফ দ্যাট। আমি বলছি যে ক্রিকেট4 কিছু প্রেজেন্টার আছে তারা ক্রমাগত এই টোনটা মেনটেন করে। জাস্ট ফর এক্সাম্পল আপনি যদি রবি শাস্ত্রীর কথা বলেন বা হর্ষা ভোগলের কথা বলেন, অনেক প্রপার ক্রিকেট অ্যানালিস্ট আছে যারা হচ্ছে গিয়ে শুধু ক্রিকেট নিয়ে, এবং তারা কিন্তু কোনো পক্ষ বিপক্ষে আমি অ্যাটলিস্ট ফিল করি না এরকম। হ্যাঁ, সব দেশের আমি বলবো এরকম প্রেজেন্টার আছে। হ্যাঁ, বিশেষ করে ক্রিকেটার যারা, তারা টু বি অনেস্ট ইন জেনারেল তারা যেহেতু ক্রিকেট বুঝেন, তারা তাদের মানে পক্ষ বিপক্ষ আমি তেমন একটা ফিল করি না। কিন্তু কিছু প্রেজেন্টার আছেন এই ক্রিকেট4 যারা হচ্ছে গিয়ে তাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না, বাট তাদের একটা এই বিদ্বেষ, তো ওটা নিয়ে আমি কথা বলেছিলাম। আপু আপনি ওটা মানে রিয়েলাইজ করেন নাই, ফেয়ার এনাফ। আর আরেকটা কি, ফারহান খান উনি লিখেছেন নট এভরি ক্রিটিসিজম ইজ হেট্রেড, Bangladeshis need to learn to respect people's opinions. If you don't, you will always be a third world country. ফারহান খান আপনি কোন দেশের মানুষ আমি জানি না, আপনি যেহেতু ফারহান খান বলেছেন যে বাংলাদেশি কেউ ক্রিটিসাইজ করলেই ওইটা মানে হেট্রেড হয়ে যায় না, ঘৃণার একটা ব্যাপার ওইটা হয়ে যায় না, কেউ ক্রিটিসাইজ করতেই পারে মানুষ। বাংলাদেশিদের রেসপেক্ট করা উচিত যে এক একজনের মানুষের এক এক রকম ওপিনিয়ন থাকবে অবশ্যই। এবং উনি লাস্টে বলছেন আপনারা যদি রেসপেক্ট না করেন তাহলে আপনারা সারা জীবনই একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থাকবেন, তৃতীয় বিশ্ব। তো ফারহান খানের কথা শুনে আমি বুঝতে পারছি না উনি কোন দেশের মানুষ, উনি বাংলাদেশের মানুষ নাকি উনি অন্য কোনো দেশের মানুষ। যেই কথাটা আমি বলেছি সেটা কিন্তু এগেন আমার গত ভিডিও এবং এই ভিডিওতে আমি একবারের জন্য আমি বলি নাই যে আমি মানুষের ওপিনিয়নকে রেসপেক্ট করি না। রেসপেক্ট অবশ্যই আমি সবার ওপিনিয়ন করি, মানুষের ওপিনিয়ন থাকতেই পারে। আমি এই যে গত প্রশ্নের উত্তর যেটা দিলাম, সূক্ষ্ম খোঁচা, বাংলাদেশকে একটু হে করা, একটু নিচে নামানো, একটু ছোট করে দেখা, এটা তো ক্রিটিসিজম না। দিস ইজ নট আ ক্রিটিসিজম। হ্যাঁ, আই এম অল ফর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। ইংরেজিতেই উত্তর দেই ফারহান খানের, উনি যেহেতু ইংরেজি লিখেছেন জানি না বাংলা বুঝেন কিনা ঠিক মতো। I never said that it was hatred. It was like for whatever reason there are presenters in Cricinfo that do not like Bangladeshis. And I gave a very, very clear and very specific example. There was no need to highlight a comment wherein one individual, probably a troll, who said that, oh, look, we've won this match, now we're the second best team in Asia. There was no need to highlight that because there are many, many people from many, many countries who make the same comments over and over and over again because we all see it, but it never gets highlighted. There are many commentators from India who say everything under the sun. Those never get highlighted. So why did they generalize as if this is what Bangladeshis always say? You will also notice, if you go back to the pre and post presentation shows, you know, even whilst they're chatting, they're like, oh yeah, Bangladeshis will get upset. Or like, you know, stuff like that. Like, why do they talk like that? Why would they talk like that about us? That is what my point is, okay? And also, yeah, so by the way, also I have no problem respecting anyone's opinion. Constructive criticism is always welcome, and I am all for it. You know, I am constructively criticizing Cricinfo right now. I'm just saying there is no need for this. There's no need for that. Like, just stop it. Just be rational. Talk about cricket.
or like don't always come up with like a negative what do you call it? You don't want to have like a negative portrayal of a particular country or a team every single time. That's what's happening. That's all I'm saying. At times. From certain presenters, not everyone as well. The other thing that you said, if you don't, you will always be a third world country. Farhan Bhaiya, I don't know where you're from, but the term third world country is a very, very offensive term. So, if you didn't know this before, I hope, you do a bit of research and enlighten yourself. It is not a term that you should be using for any country, let alone Bangladesh or, any. It is quite an offensive term, and if you do use it against any country, they will take a lot of offense to it. It is not a term that we use in the modern world. So please don't use the term third world country. I don't know what you mean by that. There are all those countries that are probably not as well off and economically not where they need to be. Bangladesh is probably one of them. We're progressing. I'm sure so is whatever your country is. But please don't use the term third world country. It's not a nice term. It is not politically correct either. আচ্ছা, এই ছিল হচ্ছে গিয়ে আমি কিছু উত্তর দিলাম গত ভিডিওর কমেন্টগুলিতে। আমার এই যে ভিডিওটা আমি বানালাম, হ্যাঁ, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই না, প্লিজ আপনারা ওইখানে কমেন্ট করেন না যে এই ভারতীয়রা খারাপ, ভারতীয়রা আমাদের দেখতে পারে না বা এই সেই, প্লিজ, এটা আমার উদ্দেশ্য না। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি বছরের পর বছর ধরে একজন বাংলাদেশি হিসাবে বসে আমার দেশের খেলা দেখি, এবং আমি চাই না যে আমার দেশকে ক্রমাগতভাবে একের পর এক ছোট করা হোক, যেটা মানে বারবার ক্রিকেট করে। হ্যাঁ, এটা তো একটা নিউট্রাল পোর্টাল হওয়ার কথা, কিন্তু যতই আমি দেখছি আমার মনে হচ্ছে এটা নিউট্রাল পোর্টাল না। মানে ইটস অলমোস্ট লাইক বুলিং, যে তুমি একটা দলকে তুমি বারবার ছোট করার চেষ্টা কেন করো? হ্যাঁ, দ্যাটস অল ইট ইজ। এই যাক, সরি, আজকে ক্রিকেট বিষয়ক আলোচনা মনে হয় কমই হলো, যেহেতু আমি এগুলো উত্তর দিলাম। দেখা যাক পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে কি হয়। তারপরে যদি সময় থাকে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে হয়তো একটা ভিডিও বানাবো, বা বাংলাদেশ ইন্ডিয়ার পরে একটা ভিডিও বানাবো, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও। আচ্ছা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।